আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম, লেখনীতে নুসরাত সুলতানা সেজুদি। পর্ব 4। তুই? সামান্য 2 শব্দের ব্যাখ্যাখানা এমনভাবে বলল ধূসর, পিহুয়ের রুহু আত্মা গুটিয়ে এলো। এদিকে গত বছরগুলোর এমন কর্কশ ভাষার সম্মুখীন হলেও প্রতিটা বার ভয়ে আড়ষ্ট হয়। সেই তামাটে চেহারা পোক্ত গড়ন দেখলেই নেতিয়ে যায় শঙ্কায়। ধূসরের খসখসে মুঠোয় থাকা তার চিকন আঙুলটা থরথর করল কেমন। মস্তিষ্কের কোনায় কোনায় বিপদ সংকেতের লাল আলো নেচে কুদে উঠল। ধূসর রেগে গিয়ে ফুলছে নাক। শোয়া থেকে উঠে বসে গেল ঈষৎ। শিথিল হলো বাঁধন। তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিল পিহু। ধূসরের আরেকটা বজ্রধমক থেকে বাঁচতে এতস্ত উঠেই ভোঁ দৌড় লাগালো সে। ধূসর ভরকালো খানিক, উঁচু কণ্ঠে হুঁশিয়ারি দিল, দাঁড়া পিহু, যাবি না বলছি। পিহুয়ের পা থামে না, অন্তহীন ছুটে পালিয়ে যায়। ধূসর হাতে পেলে খবর করে ছাড়বে, এই বুঝেও দাঁড়িয়ে থাকার মতো বেকুবও নয়। ঠিক যেমন হুটোপুটি করে উঠেছিল যাওয়ার সময়, তেমন ছুটে নামতে দেখেই মিনা আর্তনাদ করে বললেন, হায় আল্লাহ, এই মেয়ে এমন ছুটোছুটি করে, কোন দিন পড়ে হাত পা ভাঙবে। পিহু একেবারে টেবিলের কাছে এসে ব্রেক কষল। ব্যস্ত হাতে গ্লাস তুলে চুমুক দিল। ঘন শ্বাস নিতে দেখে সাদি ভ্রু কুঁচকে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া টাওয়া করেছিল নাকি? পুষ্প তাল মিলিয়ে বলল, ওর তো কাজই একটা, বড় ভাইয়ার বাড়ি খাওয়া। সবাই হা হা করে হেসে উঠল এতে, যেন ভীষণ মজার কোনো কথা সুমনা বলেছে। তা আজ কি উল্টোপাল্টা করেছিস আবার? টের তো পেলাম দরজা আছড়ে খুলেছিস, এই নিয়ে নাকি? পিউয়ের আনন্দ সংকট, ঠোঁট উল্টে কষ্টে। এরা ওর খারাপ সময় কি মজাটাই না নিচ্ছে। নিক, এমন একদিন আসবে যখন ধূসর ভাই রসগোল্লার চেয়েও মিষ্টি করে কথা বলবেন। তখন সবার এই দাঁত কপাটি যেন গাছের মাথায় থেকে দেখবে সে। রুবাইদা তার অন্ধকার মুখ দেখে মায়া হলো, এগিয়ে এলেন কাছে, মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করছিস না? ধূসর তো একটু ওরকমই। তুই কেন শুধু শুধু ওকে ডাকতে গেলি? পিহু চাপা শ্বাস টানল। মেজো মাকে কি করে বোঝাবে কেন সে এমন করে? লোকটা পান সে বলে সে কি মুখ ফিরিয়ে নেবে? তার ভালোবাসা কি সস্তা? চোখ মেঝেতে রেখে ভাবল, এই সামান্য কারণে তোমার ছেলের সঙ্গে ত্যাগ করলে তুমি তো বলবে আমার ছেলেটাকে কেউ ভালোবাসে না। দীর্ঘশ্বাস ফেলবে। পুত্রবধূ পাল্টাতে চাইবে, আর এই ঝুঁকি পিহু নেবে না। মেজমা? সাদিব মেয়েটা মোলায়েম কণ্ঠে বলল, আই খেয়ে নে, মুখ কালো করে থাকলে কি লাভ হবে? পিহু চুপচাপ গিয়ে তার পাশে বসল। সাদিব খালি প্লেট সযত্নে পরোটা ভাজি তুলে দেয়। খাওয়া দাওয়া পার চলার অনেকক্ষণ পর দেখা মিলল ধূসরের। একেবারে পরিপাটি হয়ে সিঁড়ি ভেঙে নামছে সে। পিহু মনের দুঃখে খাবার চিবাতে চিবাতে তাকালো। যেই খেয়ে হাওয়ায় অমনি ফিটফাট ধূসরবাইকে দেখে গলায় আটকালো খাবার। হা করে চেয়ে রইল সব ভুলে। পরনে নেভি ব্লু শার্ট, হাতা গোটাতে গোটাতে আসছে ধূসর। পিহু তার মায়ের মুখে বহুবার শুনেছিল নেভি ব্লু রংটা সাদিফের জন্য, ওদের ভালো মানায়। কিন্তু না, ধূসরকে দেখে মনে হলো কথাটা সম্পূর্ণ ভুল। এত চমৎকার লাগছে কেন ওনাকে? একেবারে তার স্বপ্নের রাজপুত্র। সাদিফের খাওয়া শেষ, হাত ধুয়ে উঠে যায় সে। ধূসর চেয়ার ফাঁকা দেখে পিউয়ের পাশে এসে বসল সোজা। অমনি গাঢ় হলো পিউয়ের ধুকপুকানি। মানুষটার শরীর থেকে আসা বেলি ফুলের কড়া সুবাস সরাসরি ভেদ করল নাসারন্ধ্র। পিহু চোখ বুজে বড় করে শ্বাস টানে। সাথে টেনে নেয় সমস্ত সুঘ্রাণ। আচমকা সস্বাস্থ্য চোখ মেলল ও।
একটু আগের কথা মনে পড়তেই মুগ্ধতায় লেপ্টে থাকা বদন বদলে গেল। সকাল থেকে ধূসরকে পাশে বসানোর জন্য মরিয়া মেয়েটা এখন যেন কিছুতেই ওকে পাশে মেনে নিতে পারল না। আতঙ্কের কাছে পিউয়ের প্রেমানুভূতি ফিকে হয়ে আসে। নিশ্চুপভাবে মাথা নামিয়ে নেয় থালায়। ধূসরকে দেখে গৃহিণীরা টেবিল থেকে সরছে না। কি খাবে কি নেবে এই নিয়ে হল্লাহল্লি ওনাদের। তন্মধ্যে সে বলে বসল, বড় মা, আমার মনে হয় পিউয়ের পড়াশোনার প্রতি আমাদের আরো সচেতন হওয়া উচিত। ও টিউটরকে বলে দেবে প্রয়োজন মতো সব রকম কড়াকড়ি দিতে। ব্যাস, পিউয়ের খাওয়া বন্ধ। মিনা বেগম বুঝতে না পেরে বললেন, কেন রে, কিছু হয়েছে? পিউ নিচের দিকে চেয়ে চোখ খিচিয়ে ঠোঁট কামড়ে ধরল। গতকাল পুষ্পর পিঠে তালটা আজও ওর পিঠে পড়ল বলে। ধূসর থমথমে কণ্ঠে বলল, ওকে তো আমি বই নিয়ে বসতে দেখি না। যখন দেখি হয় টিভি দেখছে, ফোন টিপছে, না হলে বড়দের মাঝে বসে বসে কথা শুনছে। এরকম করলে পরীক্ষার রেজাল্ট কিরকম আসবে আন্দাজ করতে পারছো? মিনা হাহাকার করে বললেন, আমি কি করব? ও কি আমার কথা শোনে? সবাই তো তোল্লাই দিয়ে মাথায় তুলেছে। একমাত্র তুই ছাড়া ওকে কেউ শাসন করে না, আর ও নিজেও কারো কথা শোনে না। বাপের আদরে বাদর হচ্ছে দিন দিন। পিউ পিঠ ঠোঁট ওল্টালো। ধূসর আর চোখে একবার চাইল ওর দিকে, পুনরায় মিনার দিকে চেয়ে শুধালো, এখন কি করতে চাইছো? ভদ্রমহিলা গদগদ হয়ে আবদার করলেন, তুই ওকে পড়া না বাবা। তুই পড়ালে ওর সব সমস্যার সমাধান হবে আমি নিশ্চিত। পাশ থেকে সুর মেলালেন জবা, হ্যাঁ রে ধূসর, তুই মেয়েটাকে পড়া। অথচ আটকে উঠল পিহু। ধূসর ভাই পড়াবেন মানে? পাগল নাকি? উনি পড়ানোর মানে মার একটাও নিচে পড়বে না, সাথে বকাঝকা পড়বে ডিসকাউন্টে। যাকে দেখলে হ্যাং করে যায় সে অমন সামনে এত কাছে বসে থাকলে পড়াশোনা ঢুকবে? সম্মুখে প্রিয় মানুষ রেখে কেউ পড়া মুখস্থ করতে পারে? যে পারে সে এলিয়েন। পিহু ভদ্রসভ্য মেয়ে, ওসব তার দ্বারা সম্ভব নয়। হাতের মুঠোয় পরোটার টুকরোটা শক্ত করে চেপে ধরল পিহু। দুনিকে ঘন ঘন মাথা নেড়ে বিড়বিড় করল, মন প্রাণ দিয়ে চাইল ধূসর ভাই যেন রাজি না হন। প্লিজ প্লিজ প্লিজ। প্রার্থনা বিফলে গেল না। ধূসর জানালো, আমার সময় হবে না বড় মা, দেখছো তো কত ব্যস্ত থাকি। পিউয়ের পরীক্ষা 2 মাস পরে, যেমন আছে চলুক। পিউ চকচকে চোখে চাইল। মিলিয়ে যাওয়া ঠোঁটে হাসি ফুটল মুহূর্তে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, যাক, ধূসর ভাই পড়াচ্ছেন না। এরপর আর কেউ কিছু বলেননি। যে যার মতো ব্যস্ত হলো কাজে। পুষ্পর খাওয়া শেষ চলে গেলে সে পিউয়ের মনে হয় ধূসরের পাশে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। গতকাল কলেজে কান ধরে দাঁড়িয়েছিল ইনি, সেই ভিত্তিতে যে কথাগুলো বললেন বেশ বুঝতে পারছে ও। এরপর আর কি কি বলবে তার কোনো ঠিক আছে? ওর কর্তৃকপালের তো আর ইনি নেই। পিহু তাড়াহুড়ো করে খাওয়া শেষ করলো। মা চাচিরা থাকাকালীন উঠে যাবে, তাহলে আর বিপদের আশঙ্কা নেই। কিন্তু না, চেয়ার ছাড়তে উদ্যত হতেই একটা উষ্ণ নিরেট হাত টেবিলের নিচ থেকে ওর বাম হাত চেপে ধরে। বুদ্ধিসভ্র হয়ে তাকালো পিহু। ভীত দৃষ্টির রূপ নিল মার্বেল আকারে। ধূসর একবারও চাইল না ওর দিকে। সামনে চেয়ে বলল, মা, বড় মা, তোমরা দাঁড়িয়ে থেকো না, আমি নিজের মতো নিয়ে খাচ্ছি খাবার। যাও, কোনো কাজ থাকলে করো। তার সুন্দর সাবলীল কথাটা মেনে নিলেন সকলে। রিক্ত নিজে খেতে বসে সব গায়ে ফেলেছে। সুমনা ওর মুখ ধোয়াতে বেসিনে নিয়ে চলেছে। জবা গেলেন ঘরের পথে। বাকি দুজন এটো থালা বাসন গুছিয়ে চললেন রান্নাঘরে। পুরো টেবিলটা ফাঁকা হলো নিমেষে। বসে রইল পিহু আর ধূসর ভাই। গোটা ব্যাপারটা এত দ্রুত
ও না পারল কিছু বলতে, না কিছু করতে। ভয় ডরে জুবুথুবু নিরুপায় হয়ে বসে থাকলো মেয়েটা। দুঃসাদ চুপচাপ। এটাই যে ঝড়ের পূর্বাভাস। প্রিয়র অশান্ত মন কুগাইছে। কি যে করবে এখন? তার দুশ্চিন্তার মধ্যে একটা হকচকিয়ে দেওয়া কাণ্ড ঘটালো ধূসর। প্রস্তুত হামলা চালিয়ে বাম কানটা টেনে ধরল পিউয়ের। গায়ের জোর যা ছিল অর্ধেক ঢেলে দিয়েছে হয়তো। পিউয়ের মনে হলো আজকে এটা ছিঁড়ে নেবে সে। আতকিত আক্রমণ মনে ভরকেছে ও। পরের দফায় ব্যথাটায় আর্তনাদ করে বলল, আহ, ব্যথা পাচ্ছি ধূসর ভাই, ব্যথা পাচ্ছি। মানুষটা মন গলেনি, উল্টে শক্ত করে বলল, আর করবি? পিহু অসহায় চোখে চাইল আগে পিছে। না ভেবেই জোরে 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 মাথা নেড়ে বলল, আর করবো না, কোনোদিনও না। আমার দোহাই, আপনাকে কানটা ছাড়ুন। একটা কান না থাকলে বিয়ে হবে না। ধূসর চোখ মুখ গোলাট। দয়া দেখালো তবে। ছেড়ে দিতেই পিহু ব্যস্ত হাতে কান চেপে আহত স্থান ডলতে ডলতে কাঁদো কাঁদো গলায় বলল, এভাবে কেউ কান মোলে ধূসর ভাই? এখন যদি কানে আর না শুনি, ব্যথায় রাতে যদি জ্বর আসে, কাল যদি কলেজ না যেতে পারি, পড়তে না পেরে যদি পরীক্ষায় ফেল করি, দোষ কিন্তু আপনার। ধূসর দাঁত খিচিয়ে বলল, টেনে একটা থাপ্পড় দিলেই সব সেরে যাবে। পিহু চুপসে গেল, চোখ নামালো কোলের ওপর। ধূসর ক্ষুদ্র চোখে চেয়েছিল, পরপর সামনে ফিরে বলল, রাতে কি নেশা করে ঘুমাস? পিহু আশ্চর্য বনে চাইল, সে নেশা করবে কোন দুঃখে? ধূসর পাশ ফিরল, তাকালো ঠিক চোখের দিকে। বড় শীতল সেই চাহনি, অথচ পিহু চটজলদি নামিয়ে নিল দৃষ্টি। ওই কুয়োর ন্যায় গহীন নেত্রযুগলে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না। চাইলেন যেন মৃত্যু দেখে নিজে। সে বলল, আমার মনে হয় তোমার মাথার ঠিক নেই, বড়সড় সমস্যা দেখা দিয়েছে। পিহু জিজ্ঞাসা চোখে চাইল, নিষ্পাপ কণ্ঠে শুধালো, কি করেছি আমি? ধূসর একটু চুপ থেকে বলল, ভুলভাল জায়গায় পাগলামো করছিস। সঙ্গে আরেক দিক চেয়ে ঠোঁট ফুলিয়ে বড় করে নিঃশ্বাস ফেলল সে। পিহুয়ের কপাল বেঁকে এলো। সে কোথায় পাগলামো করেছে? এক ধূসর ভাইকে ভালোবাসা আর তাকে পাওয়া কল্পনা ছাড়া দ্বিতীয় কোনো পাগলামি ওর মাঝে নেই। ধূসর হঠাৎ কেমন করে চাইল আবার। দুর্বোধ দুটো আঁখি, লম্বা শরীরটা খানিক নেমে এলো নিচে পিহুয়ের কপাল বরাবর। আড়ষ্ট দুই লোচনে চেয়ে শুধালো, তুই কি বোকা বিহু? যে সময়টা তোর পৃথিবীর রঙে রঙে রাঙানো উচিত, সেই সময়ে বর্ণহীন রঙের প্রতি তোর কেন এত আকর্ষণ? ভীষণ কঠিন কথাগুলো পিহুয়ের মাথায় ঢুকল না। তার হরিণী চোখেও বুঝতে চাওয়া আগ্রহ মিলল না, বরং সম্মোহীন ন্যায় ধূসরের চেহারায় আটকে রইল। ও এক লহমায় আখির যুগল আবর্ত হলো। পুরো পৃথিবী মুখশ্রী জুড়ে প্রশ্ন জাগলো মনে। এই চোখ আমায় দেখে মুগ্ধ হয়েছে কোনোদিন, যেমনটা আমি হয়ে এসেছি? একতরফা প্রশ্নের জবাব কখনো আসে না, দোনামা করে তলিয়ে পড়ে মাটিতে। কিন্তু এই যে ধূসর এতটা কাছে, এতেই যেন এলোমেলো হলো পিহু। চটপটে জিভটা বিবশ হয়ে পড়ল। ফুরিয়ে গেল কথার বান। ধূসর খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে থাকে। পরপর প্রগাঢ় কণ্ঠে আওড়ায়, তোকে যেন আর আমার রুমের ধারে কাছে না দেখি। ঠিক কি থেকে কি হলো কে জানে। খাবার মাঝপথে ফেলেই উঠে গেল সে। পিহুয়ের বিমোহিত চোখ মুখ পাল্টে যায়। চেহারা পড়তে পড়তে ঘনিয়ে আসে মেঘ। অভিমান ছেয়ে যায় হৃদয়। আকুল ব্যথিত দু চোখ তৃষ্ণার্তের ন্যায় চেয়ে রয় পাথুরে মানবের যাওয়ার দিকে। তক্ষুনি সাদীপ তার ঘর থেকে হাঁক ছাড়ল, এই পিহু, এদিকে আয় তো। ধূসর থমকে দাঁড়ালো চৌকাঠে। পিহু দৃষ্টি সরাতে গিয়েও বিষয়টা দেখে তাকালো ফের। সেকেন্ডের কম সময় অমন থেমে রইল সে। লম্বা কদমে দরজা ছাড়ল পরপর। পিহু ভেঙচি কাটে। ধূসরের কথাটা ব্যঙ্গ করে আওড়ায়, তোকে যেন আমার ঘরের আশেপাশে না দেখি। এমনভাবে যেন হিরেতে মোড়া ওর ঘর। গোলাম না,
2 দিন পর যে ঘর এমনিতে আমার হবে সে করে এখন না গেলে বিয়ে বয়েই গেছে। পিহু শব্দ করে চেয়ার ছাড়ল। দপদপ করে জ্বলন্ত রাগ নিয়ে ধূপধাপ পা ফেলে চলল সাদিফের কামরায়। এই লোকটা আরেক নাম জ্বালাতন। যার মা আছেন, এতগুলো চাচি আছে, তার কাজের জন্য ওকেই কেন চাই? বিকেল 5টা বাজে। শীতের প্রকোপে প্রকৃতিতে সূর্যের নরম তেজ। একটু পরে সন্ধ্যা নামার ভাব, কুয়াশায় ছড়িয়ে আছে। আজ ঠিক 7 দিন পর বাড়ি ফিরলেন আমজাদ। এই নিয়ে সকাল থেকে হয়েছে বেঁধেছে নিবাসে। প্রত্যেকে অপেক্ষায় তার আগমনে, ছেলেমেয়েরা অবধি আগ্রহে পথ চেয়ে বসে। আমজাদের বাড়িতে ঢুকতে মুগরিব গড়ালো। আজানের পরপর হাজির হলেন তিনি। সাথে সবার জন্য চিটাং থেকে 2 হাত ভরে জিনিসপত্র এনেছেন। এই বিশাল বসতের মূল কর্তা আমজাদ সিকদার, যার ভয়ে ততস্থ থাকে বাকি 3 ভাই ও ছেলে মেয়ে। ভদ্রলোকের অনুমতি ব্যতীত বাড়ির বাইরে পা রাখাও নিয়ম নেই। প্রত্যেকে ওনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। ভাইয়েরা মান্য করে চোখ বুজে, কেবল নিয়ম বহির্ভূত হয়ে গেলে ওই একটি মানুষ আমজাদ। বেশ কঠোর ব্যক্তিত্বের পুরুষ, তবে আজ যেন নরম ভীষণ। এসে প্রত্যেককে আদর করেছেন, চুমু দিচ্ছেন। রিককে কোলে নিয়ে বসে পড়লেন সোফায়। পিহু বাবার পাশে ঘেঁষে বসে। তার 2 হাত ভর্তি প্যাকেট, সামনে আরো টেবিল ভরা জিনিসপত্র। বসার ঘর ঘিরে সকলে আমজাদ সানদের যায়, যাটা বুঝিয়ে দিচ্ছেন তাকে। সাদিপ অফিস থেকে তাড়াতাড়ি ফিরল আজ। আফতাব, আনিস ওনারা এসেছেন আরো আগে। বড় ভাইয়ের ফেরা মানে উৎসবের আরেক রূপ। সাদিপ এক কাঠি ওপরে গিয়ে এসে বড় চাচার পা ছুঁয়ে সালাম করল। অমাহিক হেসে শুধালো, কেমন আছেন বাচ্চু? শরীর ভালো আছে? এমন শ্রদ্ধা, ভদ্রতা, সাধুবাদে পুলকিত হলেন। আমজাদ ওর কাঁধ ছুঁয়ে বললেন, খুব ভালো আছি বাবা। এতদিন পর তোদের সবাইকে দেখলাম, ভালো না থেকে পারি? তা তোর অফিসে কি খবর? কাজবাজ যাচ্ছে কেমন? চাপ হচ্ছে না? না না, সামলে নিচ্ছি আমি। বলতে বলতে সাদিপ পায়ের দিকে চাইল। মুখের কাছে হাত নিয়ে ইশারায় বোঝালো পানি দিতে। পিহু বাধ্যের ন্যায় পানি আনতে যায়। একটা রোজকার চাকরি তার। বসার ঘর তখন আড্ডায় জমজমাট। গল্পে মজে গেলেন একজন। আমজাদের দীর্ঘ জারণী প্রশান্তিবোধ উবে গেল যেন। মিনা রুবাইদা হাজারবার বললেন আগে একটু বিশ্রাম করতে, গল্প না হয় পরে হতো, কিন্তু শোনানো গেল না ওনাকে। আসর ছেড়ে তিনি কেন কেউ উঠবেন না? সুমনা চা বানিয়ে নিয়ে এলেন। কথার এক ফাঁকে আমজাদ হঠাৎ প্রশ্ন ছুড়লেন, তোর ছেলে কোথায় আফতাব? শান্তি শান্তি মুখটা একবার স্ত্রীর দিকে তাকালেন। সেও সহায়হীন চোখে চেয়ে। ছেলের সঠিক হদিস তার কেউ জানেন না। বুঝে নিলেন আমজাদ। দুদিকে মাথা নেড়ে আক্ষেপ সমেত বললেন, ওকে নিয়ে আর কোনো আশার আলো একদমই দেখছি না আমি। পিউয়ের মুখটা তত্র বিরক্ত তেতো হয়ে আসে। ধূসরের ভবিষ্যৎ নিয়ে এখন যে এক দফা আলাপ চলবে তা নিশ্চিত। এসব শুনতে ওর ভালো লাগে না। বাবা চাচুরা লোকটাকে নিয়ে সামান্য কটুবাক্য বললেও তার বুক পুড়ে যায়। সবাই কেন এমন করে? ধূসর ভাই তো বসে বসে খাচ্ছেন না, ঘুরে ফিরে বাপের টাকাও নষ্ট করছেন না, চলছেন সম্পূর্ণ নিজের খরচে। তাহলে ওনার মত চলতে দিলে কি হয়? আর সব থেকে বড় কথা এই যে ওর বউ হবে, যে তো সবটা মেনে নিচ্ছে, তাহলে বাকিরা এরকম করে কেন? সাদিফের বাবা আজমল একজন ফরেস্ট অফিসার। আপাতত রাঙামাটিতে বদলি উনি। সরকারি লম্বা ছুটি ব্যতীত বাড়ি আসা হয় না। জবা বেগম ছোট ছেলেকে নিয়ে মাঝে মধ্যে বেরিয়ে আসেন। বাড়ি ভর্তি ভাইদের আলাপে আজমল মিসিং আজও। ভাইদের মধ্যে এই একটা মানুষ
যিনি ধূসরের হয়ে দু চার কথা বলেন। আফতাব বাড়ি এসে একটা মস্ত বড় বাজারের ব্যাগ মিনার হাতে ধরিয়ে দিয়েছেন, সাথে নরম গলায় আবদার ছুঁড়েছেন, প্রত্যেকটা আইটেম রাঁধবেন ভাবি, যাতে হাত চেটেপুটে খেলেও পেট না ভরে। আজ সবাই কবজি ডুবিয়ে খাবে কিন্তু। ঠিক আছে ভাই, দেখব কত খেতে পারো। মিনা আবার বাকিরা রান্নাঘরে এসে নিয়ে ব্যস্ত বসার ঘরে। ধূসরকে নিয়ে আলোচনা তখনও বহল। পিহু বিষয় অনীহ ভঙ্গিতে শপিং ব্যাগের কস্টেপ খুলছে। বামে ডানে রাদীপ আর পুষ্প বসে। সেই সময় রিক্ত কুটিনিটি পায়ে সদর দরজা হতে ছুটতে ছুটতে এলো। শিশুকণ্ঠে স্লোগান তুলল, বলো ভাইয়া গালি কিনেছে। সবার উৎসুক চাহনি নিক্ষেপ হয় বাচ্চা ছেলেটার ওপর। আদো আদো বুলি স্পষ্ট বুঝতে সময় লাগলো কিছুটা। রিক্ত বেশ কয়েকবার আওড়ার পর বোঝা গেল গাড়ি কিনেছে ধূসর। কথাখানা শুনতেই দাঁড়িয়ে পড়ল পিহু। মিনা রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন। ব্যস্ত এলেন বাড়ির বাইরে। পিহুয়ের সব গোলমাল লাগছে। ধূসরের গাড়ি আগে থেকে আছে, উনি আবার একটা গাড়ি কিনে কি মাথায় রাখবেন? আমজাদ ফেরার পর গড়ে ওঠা নরমে পরিবেশটা মুহূর্তে স্থিত হয়। প্রত্যেকে এগোলো গেটের দিক। পিহু এসে এক প্রকার ঝুলে পড়ল দরজায়। ধূসর দাঁড়িয়ে, পাশে একটা অচেনা লোক আর বাড়ির দারোয়ান, তিনজনের মাঝখানে ঠেস দিয়ে দাঁড় করা একটি চকচকে কালো রঙের বাইক। দারোয়ান হা হুতাশ করছেন কিছু নিয়ে। দুদিকে মাথা নেড়ে বিড়বিড় করে ক্রমশ। রুবাইদা অবাক হয়ে বললেন, কি রে ধূসর, হঠাৎ বাইক কিনলি যে? তার আগে দারোয়ান আহাজারি করে বললেন, আপনার পোলা পাগল হইয়া গেছে আম্মা, নাইলে কেউ গাড়ি বেইচ্চা গন্ডা কেনে কেন? পিউ তাজ্জব বনে চাইল, এরকম বিস্মিত বাইকরা, অথচ নিরুৎসাহী মানুষটা বাইকের হেলমেট নিয়ে হাতে নড়ে চড়ে দেখছে। এত এই বিমূর্ত দৃষ্টি একটুও প্রভাব ফেলেনি তার ওপর। জবা বেগম বললেন, ওমা সে কি কথা, গাড়ি কেন বেচেছিস? কত শখ করে কিনেছিলি? ধূসর কারোর দিকে দেখল না, হেলমেট হাতে কপাল গুছিয়ে রেখেই বললেন, আজকাল গাড়ি থেকে বাইকে ভালো লাগে তাই।